প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন ভুবনের শিক্ষা। পড়ছিলাম নেদারল্যান্ডস অংশ। পড়ছি তার দ্বিতীয় ভাগ। আর তা শুরু হয়ে যায় 2.5 বছর বয়স থেকে। এই যে তাদের অস্থিমজ্জায় ঢুকে যায়, নিজেরটা নিজেকে করতে হবে, সেটাই সম্মান আর গৌরবের। আজীবন সেটা লালন করেই তারা পৃথিবী ছাড়ে। রঙিন কাগজ কেটে ফুল, পাখি, ঘোড়া বানিয়ে নিজেদের নাম লিখে দিয়ে গর্ভ ভরে সাজায় গর্ভ ভরে সাজায়। বাচ্চাদের আগ্রহ আর দক্ষতা দেখার মতো। বেশিরভাগ হাতের কাজের জিনিসগুলো স্কুলে যত্ন করে রেখে দেওয়া হয়। স্কুলে যেদিন ক্রিসমাস মার্কেট হয় কিংবা ক্রিসমাস ডিনার থাকে, সেদিন সব বাবা মাকে ছেলে মেয়েদের ক্লাসরুম ঘুরে দেখতে দেয়া হয়। তখন গর্বের সাথে বাচ্চারা আঙুল উঁচু করে দেখায়, দেখো মা, ওই যে পাখিটা ঝুলছে, সেটা আমি বানিয়েছি। দেখো মা, ওই ঘোড়াটা আমি আর আমার বন্ধুরা বানিয়ে রং করেছি। বাবা, এসো দেখো, এই লাইটিংটুকু আমার করা। সারা বছর বাচ্চারা স্কুলে যে হাতের কাজ শেখে আর করে, সেগুলো জমিয়ে নিয়ে শুরু হয় ক্রিসমাস মার্কেট। ক্রিসমাস মার্কেটের উদ্দেশ্যই থাকে টাকাটা কোনো মহত্তর কাজে দান করা। বাবা মায়েরা তাদের বাচ্চাদের তৈরি করা এসব হাতের কাজ কিনে নিয়ে আসে, আর সেই টাকা হয়তো দান করা হয় তৃতীয় বিশ্বের কোনো দেশে। তাতে কি জমজমাট কম হয় না? তাই বলে একদিকে লাইভ মিউজিক, বাচ্চারা তাদের সাধ্যমতো তাদের পছন্দের রকস্টারের সাজ অনুসরণ করে সেজেগুজে প্রাণপণে গান গাইছে। অন্যদিকে খাবার দাবার বিক্রি করছেন কোনো কোনো গার্ডিয়ান। ঠান্ডায় গরম গরম কফি, গুলু, ওয়াইন। সব বাচ্চা সেজেগুজে বাবা মায়ের হাত ধরে আহ্লাদে আহ্লাদে ভঙ্গি করে এই স্টল থেকে সেই স্টলে যাচ্ছে। টিচাররা গলদঘর্ম হয়ে ছোটাছুটি করছে। সব অভিভাবককে আপ্যায়নের সাথে সাথে আয়োজনের অন্যান্য কাজও তাদেরকেই করতে হবে। সকলের ছোটখাটো প্রশ্নের জবাব তো আছেই। বাচ্চারা সারা বছর ক্লাসে নিজের হাতে বানানো বিভিন্ন জিনিস, যেমন দেয়ালে টানানোর বিভিন্ন জিনিস বা ছবি, নিজেদের আঁকা ছবিযুক্ত মগ ইত্যাদি বিক্রি করতে দেয়। অনেক বাচ্চার বাবা মা তাদের বাচ্চাদের পুরনো জমে থাকা খেলনা, অব্যবহার্য জিনিস, যেমন বাচ্চাদের দেয়াল ঘড়ি, পেন্টিং, ছবি আঁকার বোর্ড, জুতোর র্যাক, দেয়ালে টানানো নানা জিনিস, ছবি ইত্যাদি স্কুলে দান করে দেন। স্কুল সেগুলো অন্য বাচ্চাদের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দেয়। বাচ্চারা ক্রিসমাস মার্কেট থেকে হাত ভরে খেলনা, বই, সিডি ইত্যাদির সাথে মুখ বা পকেট ভর্তি চকোলেট, বিস্কুট, টফি ইত্যাদি নিয়ে হাসতে হাসতে, আনন্দে ভাসতে ভাসতে বাড়ি যায়। প্রায় প্রতিটি স্কুলই ক্রিসমাস ডিনারের আয়োজন করে থাকে। এথিস্ট স্কুল হোক কিংবা ক্যাথলিক, ইয়ান্ডাভা বা প্রোটেস্টান্ট, যদিও ধর্মীয় ব্যাপার কিছুই থাকে না, অনেকটা প্রথা হিসেবে এটা আয়োজন করে থাকে। বাচ্চারা পাগল থাকে এই সন্ধ্যাটির জন্য। স্কুলের প্যারেন্টস কমিটি প্রতি ক্লাসের ক্রিসমাস ডিনার মেনু ঠিক করে দেয়। মেনু থেকে বাচ্চারা কিংবা তাদের অভিভাবকরা পছন্দ করতে পারে কে কি করে আনবে। পরিমাণও দেয়া থাকে সাথে। মেঘ অস্থির থাকে, ভালো জিনিসটা ওকে নিয়ে যেতে হবে, সবচেয়ে মজাদার খাবারটা মাকে বানিয়ে দিতে হবে। ক্লাসে সবাইকে অলরেডি বলা হয়ে গেছে যে মা খুব ভালো রাঁধে। আমি যতই বলি আমার জন্যে কাজ জোগাড় করে নিয়ে আসিস কেন, কিন্তু বলে কোনো লাভ নেই। বাচ্চারা তাদের পড়ার টেবিলগুলোকে সুন্দর করে কাগজ দিয়ে সাজিয়ে নিয়ে তাতে ক্যান্ডেল, পেপার ম্যাট, ক্রিসমাস ন্যাপকিন ইত্যাদি সব রাখে। প্লেট, গ্লাস, চামচ যার যারটা বাসা থেকে সে নিয়ে যাবে।
নিয়ে যাবে। স্কুলে বানানো হবে গরম স্যুপ জাতীয় কিছু। নিজ নিজ ক্লাসে টিচাররা সেটা ইলেকট্রিক হিটার বসিয়ে বানাবেন। ক্রিসমাসের দিনে ড্রেস কোড দেয়া থাকে। সাধারণত স্ট্যান্ডার্ড লাল সাদা ক্রিসমাস কালারকেই ওরা ড্রেস কোড হিসেবে দেয়। প্রথমে সবাই সবার সাজগোজ দেখবে, তা নিয়ে আলোচনা হবে। তারপর খাওয়া দাওয়া। অনেকটা আমাদের দেশে ঈদের পরে স্কুল খুললে ঈদের জামা পরে যাওয়ার মতো ব্যাপার। প্রত্যেকটি বাচ্চাই বেশ উদগ্রীব থাকে নিজের ড্রেস দেখাতে। মেঘও তার ব্যতিক্রম নয়। প্রত্যেকের জামা নিয়ে কি বলল তা আমাকে আবার শুনতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেলে ক্লাসের প্রজেক্টর বোর্ডে সিনেমা দেখানো হবে। টিচাররা দেখা যায় তাদের ল্যাপটপ থেকেই ক্রিসমাসের কোনো মুভি, হোম অ্যালোনের 1, 2 থেকে 5 পর্বের কোনো একটা চালিয়ে দেয়, কিংবা জুম্মানজি। বাচ্চারা দেখতে দেখতে এসে ওর গায়ে গড়িয়ে পড়ে। নির্দিষ্ট সময়ে অভিভাবকেরা গিয়ে বাচ্চাদের নিয়ে আসবে স্কুল থেকে। পরদিন থেকে পরদিন থেকে 2 সপ্তাহের স্কুল ছুটি। তাই বাচ্চারা একটু বেশি রাত জাগলেও ক্ষতি নেই। সন্ধ্যাটা স্কুলে আনন্দ করে কাটাতে পারল। নেদারল্যান্ডসের শীত মানে ঘুটঘুটে অন্ধকার দিন, বৃষ্টি, ঝড়ো বাতাস। তখন সমস্ত কাজই হয় বাড়িতে বা ইনডোরে। তবে খুব ঝড় বৃষ্টি না হলে বা অল্প বৃষ্টি হলে বাচ্চাদের প্রতিদিন অন্তত কম করে হলেও 30 মিনিট বাইরে খেলতে দেওয়া হয়। বরফ দিয়ে স্নো ম্যান বানানো, বরফের বল বানিয়ে তার গায়ে ছোড়া, কিংবা স্লেজ বানিয়ে বরফের উপর একে ওকে টেনে নিয়ে বরফে গড়িয়ে পড়া, এসব বাচ্চাদের খুব পছন্দের। আস্তে আস্তে মাসের শেষ দিক থেকে আবার সূর্যের দেখা পাওয়া শুরু হয়। গাছে গাছে একটা দুটো করে কচি পাতার আভাস পাওয়া যায়। বরফ ঠেলে ঠান্ডা মাটি ভেদ করে দেখা যায় মাথা ফুঁড়ে বের হচ্ছে কিছু রং, টিউলিপ কিংবা ড্যাফোডিল। খুব কম হলেও পাখির কিচিরমিচিরের শব্দ শোনা যায়। পৃথিবী জেগে উঠেছে এমন আমেজ আসে দেশ জুড়েই, শিশু বড় সবার মাঝেই। আমরা আবার উইন্টার টাইমিং শেষ করে ডে লাইট সেভিং জোনে ফিরে আসি। শুরু হয় আস্তে আস্তে রঙের খেলা। বসন্তকালে ছোট মেঘ বিভিন্ন রঙের টিউলিপ এঁকে নিয়ে বাড়ি ফিরত। নেদারল্যান্ডস টিউলিপ ও অন্যান্য ফুলের জন্য বিখ্যাত। প্রায়শই লোকে নেদারল্যান্ডসকে আদর করে ফ্লাওয়ার শপ অব দ্য ওয়ার্ল্ড বলে ডাকে। বড় বড় মাঠে টিউলিপের চাষ হয়, দেখতে অসাধারণ সুন্দর লাগে। পুরো বসন্তকাল জুড়ে নেদারল্যান্ডসে টিউলিপ তথা ফুলের উৎসব হয়। ছোট ক্লাসে বাচ্চারা সাধারণত খুব আগ্রহ নিয়ে টিউলিপের ক্রাফটস বানায়, টিউলিপ আঁকে, বিভিন্ন রং দেয়। নিজেদের কল্পনা আর আগ্রহ মিশিয়ে তারা বিভিন্ন আকৃতির রঙের টিউলিপ আঁকে। মেঘের গর্ব ভরা মুখে হাসি লুকানো থাকতো। দেখো মা, এই যে আমার টিউলিপ, সুন্দর না? বাগানের টিউলিপের সাথে মিলিয়ে দেখো তো। এখানে প্রতি বাড়িতে একটা দরজা কিংবা ওয়াল বা ফ্রিজের দরজাটা প্রাথমিক স্কুলে পড়া বাচ্চাটাকে ছেড়ে দিতে হবে। সে স্কুলে রোজ কিছু না কিছু বানাবে। প্রথম কিছুদিন সেটা স্কুলে থাকবে, তারপর সেসব সে বাড়ি নিয়ে আসতে পারবে। তার নানু দাদু বাবা মা বন্ধুদের দেখাতে পারবে। বসন্ত এসে গেছে, কি করে জানবো? টিউলিপ দিয়ে বানানো বিভিন্ন জিনিসপত্রে যখন আমার দেয়াল দরজা ভর্তি। ফেব্রুয়ারিতে সবচেয়ে বড় যে উৎসব হয় তার নাম কার্নিভাল। বাচ্চারা রং বেরঙের পোশাক পরে, কিছুটা উদ্ভট কিম্ভূত কিমাকার। কার্নিভাল এ কি পোশাক পরে
অন্যদের চমকে দেয়া যায় সে ভাবনায় বিভোর থাকে গোটা বছর সব বাচ্চা। মা, আমি মিকি মাউস সাজতে চাই, কিংবা পাইরেটস অফ ক্যারাবিয়ান্স, নইলে সিন্ডারেলা, কিংবা আলাদিনের ল্যাম্পের জিনি। কোনো একটা সর্বজন বিদিত চরিত্রের রূপে নিজেকে সাজাতে চায় বাচ্চারা। দোকানগুলো সেরকম পসরাতে ভর্তি থাকে তখন। বছরে একদিন একবেলা স্কুলে পড়ার জন্য এতগুলো পয়সা নষ্ট। আমি মেয়েকে সালোয়ার কামিজ পরিয়ে দিয়ে বলতাম, তুই প্রাচ্যের প্রিন্সেস। প্রথম 2-3 বছর মেরেছে, তারপর আর মানেনি। গাল ফুলিয়ে কান্না। এটা কোনো ক্যারেক্টার নয়, আমাকে ক্যারেক্টার হতে হবে। এই দোকানে এত সস্তা, ওই দোকানে সেল দিচ্ছে, কিনে দাও আমায়। বাধ্য হয়ে একসময় বায়না মেটাতেই হতো। কার্নিভালে এসব পোশাক পরে তারা নানা ধরনের খেলা খেলবে, গান বাজবে, নাচ হবে। সমস্ত স্কুল সাজানো হবে নানা রঙের কাগজ কেটে। কার্নিভালের আগে পুরো 1 সপ্তাহ বাচ্চাদেরকে কাঁচি, আঠা আর কাগজ দেয়া হয়। তারা কাগজ কাটে নানা ডিজাইনে। ফাইন আর্টসের ট্রেনিং। রঙের উৎসবে মাতবে সবাই। তখন দুপুর বেলাগুলোতে বাচ্চাদের সামলানোর জন্য প্যারেন্টসদেরও সাহায্য চাওয়া হয়। মেঘের আবদার, সবার মা আসে সাহায্য করতে, তুমি কখনো আসো না। তার গাল ফোলা কমাতে আমিও কয়েকবার গিয়েছি সাহায্য করতে। না গেলে জানতেই পারতাম না এই প্রস্তুতি পর্ব আসলে কত আনন্দদায়ক হয়। নির্দিষ্ট ম্যাপ, নির্দিষ্ট মাপ, ডিজাইন ধরে বাচ্চাদের কাগজ কাটা, তারপর ক্ষেত্র বিশেষে রং করার, আঠা দিয়ে জোড়া দিয়ে পাখি ফুল বানানোর কত রকম সহজ কায়দা কানুন আছে। বাচ্চারাও বানিয়ে মজা পাচ্ছে, চাইলেই ফুল হচ্ছে কিংবা কোনো মোটিভ। বসন্তকালে বাচ্চাদেরকে ঋতুর ছবি আঁকতে দেয়া হয়। ফুল, পাতা, পাখি, যা বাইরে দেখবে তাই আঁকবে। আঁকার ক্লাসের এটাই নিয়ম। বসন্তের একটি বড় উৎসব হলো ইস্টার। ইস্টারে বাজার থেকে ডিম কিনে সেদ্ধ করা হয়। সেই সেদ্ধ ডিম তুলি দিয়ে নানা বর্ণে রং করা। সেই রং বেরঙের ডিমগুলোকে টিচাররা বাগানে মাটির নিচে লুকিয়ে রাখে। তারপর কোনো বাচ্চা কোন বাচ্চা কতটা ডিম খুঁজে পেল তা নিয়ে বিরাট এক আনন্দযজ্ঞ। ইউরোপে ইস্টারে এটা বাচ্চাদের একটা খুব পরিচিত খেলা। প্রায় প্রত্যেক বাড়িতেই খেলা হয়। কেউ কেউ ডিমের পরিবর্তে ডিমাকৃতির চকোলেট ব্যবহার করে। মেঘ খুব বায়না করত, মা প্লিজ আমার জন্য বাগানে ডিম লুকাও, আমি খুঁজে বের করব। সবাই তো করে, ইয়েদা করেছে, সানেল করেছে, জেলিসা। আমিও চাই মা, প্লিজ। আমি চাই ইস্টারের ছুটিতে আরাম করে ঘুমাবো। কে যাবে এই ঠান্ডায় বাগানে মাটিতে ডিম নিয়ে ছোটাছুটি করতে? প্রতিবারই প্রমিস করতাম পরের বার করব। মেঘ বড় হয়ে গেল, পরের বার আর আসেনি। মেঘের কাছে অনেক না রাখা কথার দলে আরও একটি কথা জমা রইল। এদেশে আমরা যারা এই উৎসবগুলো পালন করি না, আমাদের বাচ্চারা খুব আশাহত হয়। মেইন স্ট্রিমের সাথে নিজের পার্থক্য নিয়ে ভাবে। স্কুলে যে বন্ধুদের সাথে গল্প করার ফাঁকটা ভীষণভাবে অনুভব করে। একদিন মেঘ বাড়ি এসে বলল, স্কুল থেকে প্রত্যেক বাচ্চাকে বাসা থেকে একটি বয়াম নিয়ে যেতে বলেছে। ওদের নিজেদের গাছ হবে, প্রত্যেকের নিজের গাছ। আনন্দে আটখানা হয়ে ফেটে পড়ছে। আমি বুঝতেই পারছি না এই জেলির বয়ামে গাছ। পরিষ্কার একটা বয়াম নিয়ে গেল মেঘ। সামান্য একটু তুলো গুজে, কখনো দুটো সূর্যমুখীর বিচি, কখনো বাবা টমেটো গাছের বিচি ইত্যাদি তুলোতে লাগিয়ে দিয়ে বয়ামটা স্কুলে ওর পড়ার টেবিলের উপরেই কদিন রাখা হলো। যখন বিচি থেকে অঙ্কুরোদ্গম হলো তখন ও বয়ামটা বাসায় নিয়ে এলো। স্কুল থেকে বলে দিল, যেখানে প্রচুর সূর্যের আলো আসে বয়ামটা এমন জায়গায় যেন রাখে। বলে দেয়া হলো
চারাটা একটু বড় হলে তুলে বাগানের মাটিতে লাগাবে, কিংবা যাদের বাগান নেই তারা ব্যালকনিতে কিংবা জানালার পাশের টবে লাগিয়ে রাখবে আর নিজে গাছের পরিচর্যা করবে। মেঘের কি উৎসাহ! প্রায় রোজই ঘুম থেকে উঠে একবার, স্কুল থেকে ফিরে একবার, ঘুমোতে যাওয়ার সময় একবার করে গাছকে দেখে যেতে হবে। প্রায় রোজই পানির বোতল নিয়ে ঘুরে গাছে পানি দেবে বলে। অনেকভাবে নিষেধ করতে হতো, রোজ এত পানি দিলে গাছ মরে যাবে। দেখা যেত পরবর্তী 2.5-3 মাসে গাছগুলো তরতর করে বেড়ে তাতে ফুল ও ফল আসছে। বাচ্চাদের সূর্যমুখী বীচির খোসা ফেলে খাওয়া কিংবা সালাদে মিশিয়ে খাওয়া শেখানো হয়। আবার রুটিতে, সালাদে কিংবা টিফিনে এমনি 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 ছোট ছোট চেরি, টমেটো খাওয়াও শেখানো হয়। বাচ্চারা তাদের নিজের হাতে তোলা ফসল স্কুলে নিয়ে যায় এবং গর্ব করে সবাই সবারটা দেখায়। ক্ষেত্র বিশেষে ভাগ করে খায়। মেঘের তখন 3 বেলায় টমেটো খাওয়ার উৎসাহ, কখনো স্যান্ডউইচে দিয়ে তো কখনো এমনি এমনি। মাঝে মাঝে আমাকেও জানায় টমেটো কেন খাওয়া ভালো, এতে কি কি উপকার আছে। প্রত্যেকটি ঋতুতে যে সবজি ফল পাওয়া যাবে তা নিয়ে ক্লাসে আলোচনা হবে। আমাদের দেশের বাচ্চাদের মতোই এদেশের বাচ্চারাও সবজির সালাদ ফল খেতে চায় না। এদেরকে গল্প শুনিয়ে সবজির গুণাবলী বর্ণনা করে আগ্রহ তৈরি করা হয়। অনেক সময় বাচ্চাদের নিয়ে ক্লাসে টাটকা তাজা সবজি থেকে স্যুপ বানিয়ে একসাথে খাওয়া হয়। ফল কেটে ফ্রুট সালাদ বানিয়ে খায় সবাই। শেখানোর চেষ্টা করা হয় স্কুল সুস্থ জীবনযাপন করার জন্য মাংস শেখানোর চেষ্টা করা হয় সুন্দর সুস্থ জীবনযাপন করার জন্য মাংস, মাছ খাওয়ার সাথে সাথে সবজি, সালাদ, ফল খাওয়াও কতটা জরুরি। কিছুদিন মোটিভেটেড থাকে সুষম খাদ্য গ্রহণের ব্যাপার নিয়ে, আস্তে আস্তে আবার কমে যায়। বসন্ত আস্তে আস্তে গ্রীষ্মে গড়ায়। তা নানা রকম খেলায় মাতে বাচ্চারা। ইনডোর সেরে আউটডোরে বের হবার এই তো সুযোগ। এ সময় স্কুল থেকে নানা রকমের ট্যুরের আয়োজন করা হয়। জাদুঘর, অ্যামিউজমেন্ট পার্ক, ক্যাম্পিং, সাইকেল ট্যুর প্রভৃতি। বিরাট বাসা ভাড়া করে বাচ্চাদের নিয়ে চলে যায় দূরে। দায়িত্বে থাকেন কয়েকজন টিচার ও অভিভাবক। আমাদের দেশের পিকনিক স্টাইল হলেও দিনের বেলা বিরাট খাওয়া দাওয়া থাকে না, জুস, চকোলেট, চিপস এইসব খাওয়া। গরমকালে স্কুলেও থাকে বার্ষিক অনুষ্ঠান। এ সময় অভিভাবকদের একদিন আপ্যায়ন করা হয়। এরই মধ্যে বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। সাধারণত সারা বছরে 3টা পরীক্ষা হয়, ফার্স্ট টার্ম, মিড টার্ম আর এন্ড টার্ম। কিন্তু প্রাইমারি স্কুলে পরীক্ষার পরীক্ষা ব্যাপারটা আলাদা কিছু না। ক্লাসের সময়ে ক্লাসে যাবে, সাধারণভাবেই ক্লাস করবে। তার মধ্যেই এক এক দিন এক এক বিষয়ের পরীক্ষা হবে। টিচাররা পরীক্ষার শিট দেবে, বাচ্চারা লিখে জমা দেবে। তারপর আবার নিজেদের পড়াশোনা ও খেলাধুলায় ডুবে যাবে। যারা উপরের ক্লাসে উঠে যায় তাদেরকে একদিন কিংবা 2 দিন নতুন ক্লাসরুমে বসিয়ে নতুন টিচারের সাথে পরিচয় করিয়ে আড়ষ্টতা ভাঙিয়ে তৈরি করে দেয়া হয় নতুন বছরের জন্য। বাচ্চারা নানা রকম পোশাক পরে স্কুলে আসে রোজ। স্কুলে ছুটি পড়ার আমেজ, উৎসব উৎসব ভাব চারদিকে। সারা বছর সারা বছর প্রায় প্রতিটি মধ্যবিত্ত ডাচ পরিবার এই গরমের ছুটিটির দিকে তাকিয়ে থাকে। গরমের ছুটি 6 সপ্তাহ, একটানা 6 সপ্তাহ, আর কখনো স্কুল বন্ধ থাকে না। মে মাসে 2 সপ্তাহ বসন্তকালীন আর ক্রিসমাসে 2 সপ্তাহ ছুটি থাকে। ডাচ পরিবার সাধারণত খুব হিসেবি হয়। তারা খুব ছুটি কাটাতে ভালোবাসে। ক্যারাভান বা ক্যাম্পার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে কোনো সমুদ্র তীরে, জঙ্গলে কিংবা অ্যামিউজমেন্ট পার্কে
3 সপ্তাহের জন্য বেড়াতে চলে যাওয়া এখানে খুব স্বাভাবিক ব্যাপার। সাশ্রয়ী ছুটি যাকে বলে। সারা বছর পুরো পরিবার বিজ্ঞাপন দেখে, ছবি দেখে ছবি দেখে এই ছুটির পরিকল্পনা করে। স্কুলে তখন বাচ্চাদের এটাই হট টপিক থাকে। কে কোথায় কতদিনের জন্য বেড়াতে যাচ্ছে বা ছুটিতে কে কি করবে ইত্যাদি। আমাদের থাকে দেশে ফিরে আসার আয়োজন, বাবা মা বাবা পরিবারের সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা। আমরাও সারা বছর গরমের ছুটির জন্য অপেক্ষায় থাকি। মেঘও বাড়ি ফিরবে তার আপনজনদের কাছে। স্কুল ড্রেস ও পরস্পরের প্রতি শ্রদ্ধা। নেদারল্যান্ডস এ স্কুল ড্রেস ব্যাপারটা নেই। তারা বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই স্বাধীন চিন্তাভাবনায় মুক্ত মনে বড় হতে দিতে বিশ্বাসী। একটি গবেষণায় এসেছে, বাচ্চাদের নিজের পছন্দ মতো জামা কাপড় পরতে দিলে তারা অনেক ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে গড়ে ওঠে। রোজ দিন অন্যের ঠিক করে দেয়া জামা কাপড় কিংবা বাধ্যবাধকতার নিয়মে তাদের চিন্তাভাবনা বিকশিত হয়ে উঠতে বাধা পায়। এখানকার বাচ্চারা তাই তাদের ইচ্ছে মতো জামা কাপড় পরে স্কুলে যেতে পারে। এ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের বলার কিছু নেই। কে কী রকম জামা কাপড় পরবে সেটা নিয়ে ক্লাসের অন্যদের বলার কিছু নেই। অন্যের জামা কাপড় নিয়ে আলোচনা সমালোচনা করাকে বৈষম্য হিসেবে ধরা হয়। ছোটবেলা থেকেই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শেখানো হয়। প্রায় প্রতিটি স্কুলে র্যাগিং আর বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে। অন্যান্য কারণে শাস্তি দেয়া না হলেও এই অপরাধের ক্ষমা হবে না, শাস্তি পেতেই হবে। প্রথমে বাবা মাকে লিখিত চিঠি দেওয়া হবে যেন তারা বাচ্চার সাথে বৈষম্য নিয়ে কথা বলেন এবং তাকে এ বিষয়ে শেখান ও জানান। দ্বিতীয়বার এরকম কিছু হলে বাবা মাকে স্কুলে ডাকা হবে। তৃতীয় কিংবা চতুর্থবারে স্কুল বদলে দেওয়া হবে। অনেক সময় বাচ্চাকে সাহায্য করার জন্য বিশেষ সংস্থাগুলোর সুপারিশ করা হয়। প্রয়োজন বুঝে মানসিক সাহায্য কিংবা অপরাধ প্রবণতা কমাতে সাহায্য করে এমন কিছু চিকিৎসাও দেয়া হয়। যে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণের জন্য শাস্তি পেতে হবে, সেটা ধর্ম, বর্ণ, জামাকাপড়, জাতীয়তা, ভাষা যে কিছুই হতে পারে। আসলে এত বেশি বৈচিত্র্যের মিশ্রণ এই সমাজে যে এটা ছাড়া তাদের উপায় নেই। বৈচিত্র্য আর ভিন্নতাকে শ্রদ্ধা করেই তাদের সামনে এগোতে হবে। মেঘ একবার স্কুল থেকে এসে খুব গম্ভীর মুখে আমার হাতে একটা চিঠি দিল। চিঠিতে লেখা, বাচ্চাদের আচরণ সম্পর্কে বাড়িতেও লক্ষ্য রাখা জরুরি। বাচ্চার আচার আচরণের দিকে খেয়াল রাখা বা শোধরানো বাবা মায়েরও দায়িত্ব। নইলে প্রথমে বাচ্চাকে মৌখিকভাবে সতর্ক করা হবে, তারপর বাবা মাকে চিঠি দেওয়া হবে, তারপর কমলা কার্ড দেওয়া হবে। 5বার কোনো বাচ্চা কমলা কার্ড পেলে তাকে স্কুল থেকে বাদ দেওয়া হবে। আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, হঠাৎ এই চিঠির মানে কি? খুব কালো মুখে মেঘ জানালো, স্কুলে জেডা আর জোয়ালিনের খুব ঝগড়া হয়েছে। জেডা জোয়ালিনকে নোংরা কালো বলেছে। ক্লাস টিচার নিষেধ করেছে, তবুও বলেছে। জেডার পাপা মামাকে স্কুলে ডাকা হয়েছিল, তারপরও জেডা বলেছে। এখন স্কুল থেকে ওর বাসায় অরেঞ্জ কার্ড পাঠানো হয়েছে, আর আমাদের সবাইকে স্কুলের হলরুমে ডেকে বলা হয়েছে স্কুলে কি কি একদম করা চলবে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, তুইও তো কালো, তোকে কেউ কিছু বলে না কখনো? আস্তে আস্তে মিনমিনে গলায় মেঘ বলল, মাঝে মাঝে বলে, তবে আমি এসব শুনি না। আমি বললাম, টিচারকে বলে দিলেই পারিস। মেঘের সেই জবাব, ঝগড়ার পর তো আবার আমরা বন্ধু হয়ে যাই। টিচারকে বললে শাস্তি দেবে, সেটা কি ভালো হবে? বুঝতে পারলাম অজান্তে মানুষ মানিয়ে নেওয়া শিখে যায়। অনেক অনেক সাদার মাঝখানে কালো হয়ে যে ঝগড়ায় বেশি সুবিধা হবে না, সেটুকু জ্ঞান মেঘের নিজ থেকেই ইতিমধ্যে হয়ে গেছে। ক্যাম্পিং এবং খাবার।
গ্রুপ 5-এ বা পঞ্চম শ্রেণীতে মেঘ প্রথম স্কুল থেকে ক্যাম্পিংয়ে গেল। স্কুল থেকে 10-12 কিলোমিটার দূরে একটি গ্রামে ওদের ক্যাম্পিংয়ে নিয়ে যাওয়া হলো। সবাই যার যার সাইকেল চালিয়ে নিজের ব্যাকপ্যাক নিয়ে রওনা হলো। ব্যাকপ্যাকে নিজেদের সামান্য দরকারি জিনিসপত্র, খেলার জামা, জুতো, প্যান্ট, শার্ট, গ্লাস, কাঁটা চামচ, চামচ ও এ সমস্ত। সাথে গেলেন 3জন শিক্ষক ও শিক্ষিকা। তারাও যার যার সাইকেল চালিয়ে গেলেন। মূল শহর থেকে দূরে একটা খামার বাড়িতে 3 দিন 3 রাত্রি ক্যাম্পিং। সেখানে আরামদায়ক কোনো ব্যবস্থা ছিল না। জীবন ধারণের জন্য যেটুকু না হলেই নয়, শুধু তাই ছিল। ক্যাম্পিং কেমন হবে, তাতে কি কি অ্যাক্টিভিটি করতে হবে তা আগে থেকেই ক্লাসে বারবার বলে দেয়া হয়েছিল। তাই বাচ্চারা সবাই মানসিকভাবে প্রস্তুত ছিল। তারা জানতো ওতে অনেক আনন্দ হবে। তারা সেভাবেই নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছিল। সব বাচ্চা খাবার পর নিজের বাসন নিজের হাতে ধুয়েছে। ঘুম থেকে জেগে নিজের বিছানা নিজে গুছিয়েছে। আরও যা যা করার সবাই মিলেমিশে করেছে। শিক্ষকরা শুধু সব কিছুর দেখাশোনা করেছেন। 3 দিন ওদের বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে ব্যস্ত রাখা হয়। সাইকেল চালানো, গাছে চড়া, একসাথে দড়ি টানাটানি কিংবা বস্তা দৌড় জাতীয় খেলা, আরও অনেক কিছু। আর সন্ধ্যায় থাকে বারবিকিউ, ক্যাম্প ফায়ার, গান, কবিতা, খেলাধুলা, কত কিছু। 3 দিন ওরা প্রচণ্ড শারীরিক পরিশ্রম করে এবং এভাবে তারা প্রতিকূল পরিবেশে কষ্ট সহ্য করতে শেখে। সাধারণত ছুটির আগে ক্যাম্পিং করানো হয়, যাতে তারা বাসায় ফিরে যথেষ্ট পরিমাণ বিশ্রাম নিতে পারে। ক্যাম্পিংয়ের 3 দিন বিশেষ প্রয়োজন ছাড়া বাবা মায়েরা বাচ্চাদের সাথে যোগাযোগ করতে পারবে না। ক্যাম্পিংয়ে মোবাইল কেউ নিলেও তা সন্ধ্যাবেলায় শুধু 10 মিনিটের জন্য ব্যবহার করা যাবে, এমন নিয়ম ছিল। আগে অনেক বিদেশি বাবা মা তাদের বাচ্চাকে, বিশেষ করে মেয়ে বাচ্চাদের, ক্যাম্পিংয়ে যেতে দিত না। নানা ধরনের কারণ দেখাতো। এরপর মেঘদের স্কুল থেকে বাধ্যতামূলক করে দিল, সবাইকে যেতে হবে, কেউ বাদ যেতে পারবে না। প্রতিটি স্কুল অবশ্য আলাদা আলাদা কিংবা তাদের নিজেদের রীতিনীতি ও নিয়ম অনুসরণ করে ক্যাম্পিং করে। মেঘ 9 বছর বয়সে একদিন হালাল শব্দটা স্কুল থেকে শিখে এলো। বাসায় ফিরে চোখ গোল গোল করে আমাকে বলল, আমিনার প্যারেন্টস বলেছে আমিনা হালাল ছাড়া খায় না। তাই আমাদের স্কুল টিচার বলেছে ক্যাম্পিংয়ের বারবিকিউতে আমরা সবাই হালাল বার্গার আর ফিশ খাবো। মেঘ খুবই উৎসাহিত ছিল। হালাল জিনিসটা কেমন স্বাদের হয় তা খেয়ে পরখ করে দেখতে। যে কোনো ধরনের সংস্কৃতি আর ধর্মের বা স্পর্শকাতর বিষয়ের ক্ষেত্রে কিভাবে শিক্ষাদান করতে হয় তা ডাচদের থেকে শিখতে হয়। নেতিবাচক কোনো ঘটনাকেও ওরা ইতিবাচক করে দিতে পারে। এটা ওদের জাতিগত শিক্ষা। অনেক থেকেই ওরা আজ জেনেছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ডে কেয়ারে কতদিন। ডে কেয়ারে যখন মেঘের জন্য চুক্তিবদ্ধ হতে যাই, তখন জানতে পারলাম এখানে সর্বোচ্চ 13 বছর অবধি কোনো বাচ্চা ডে কেয়ার সেন্টারে থাকতে পারে। এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়। এরপরে আমার বাচ্চা কোথায় যাবে? আমি সারাদিন ছুটে ছুটে বেড়াবো, ও একা একা বাড়ি থাকবে? ডে কেয়ারের ম্যানেজার হাসি মুখে বলল, এরপর তোমার মেয়ে অনেক বড় হয়ে যাবে, হাই স্কুলে যাবে, ডে কেয়ার সেন্টারের আর দরকার হবে না। মনে মনে আমি প্রমাদ গুনলাম। 13 বছরের বাচ্চা, অনেক বড়, একা বাড়ি থাকবে, অসম্ভব। তখন থেকে আমি মনে মনে বিকল্প কি করা যায় ভাবতে লাগলাম। আগ বাড়িয়ে একটু বেশি ভেবে রাখা আমার চিরকালের অভ্যেস। কিন্তু আমাকে অবাক করে দিয়ে 10 বছরে মেঘ ঘোষণা দিল সে আর ডে কেয়ারে যাবে না, নিজেই বাড়িতে থাকবে। আমি ভয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? সে যাবে না কারণ ডে কেয়ারে নাকি সব ছোট ছোট বাচ্চারা আসে। সে বড় হয়ে গেছে, তার সমবয়সী কেউ নেই, কারো সাথে খেলতে পারে না।
তার জন্যে ডে কেয়ারে আর কোনো আকর্ষণ নেই। অথচ এই মেঘকে ডে কেয়ার থেকে আনতে যেয়ে কতদিন ওর বকা শুনতাম। এত তাড়াতাড়ি কেন নিতে এসেছো? আর একটু দেরি করে আসতে পারলে না? তাহলে আমি একটু বেশি খেলতে পারতাম। অনেকভাবে আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম, তারও একই জেদ। অন্য সবাই বাসায় থাকে, সে জানে একা কি করে বাসায় থাকতে হয়। আমাকে উল্টো বোঝাচ্ছে। আমি তো এত বোকাও না। আমি বললাম, বাসার চাবি তুমি হারিয়ে ফেললে তখন? মেঘ আমাকে জানালো কি করে, কোথায়, স্কুল ব্যাগে বাসার চাবি তার বন্ধুদের রাখতে দেখেছে, কি করলে হারিয়ে যাবে না সেই সব কথা। আর মেঘ কি সব হারায় নাকি, যে আমি তার উপর আস্থা রাখতে পারছি না? ঠিক করে কি ও গুরুত্বপূর্ণ জিনিস গুছিয়ে রাখে না? শেষে রফা হলো রোজ বাড়ি ফিরে বাসার ল্যান্ডফোন থেকে আমার মোবাইলে ফোন করবে, আমাকে জানাবে সে ঠিকমতো বাড়ি পৌঁছেছে। মেঘের সব বন্ধুদের তখন মোবাইল হয়ে গেলেও মেঘের তখনও কোনো মোবাইল নেই। মেঘকে বললাম, আমি বাড়ি না আসা পর্যন্ত এই 2 ঘন্টা যেই আসুক না কেন, বেল টিপুক না কেন, তুমি দরজা খুলবে না, আগুন জ্বালাবে না। মেঘকে আমি আরও আগে থেকেই ইউটিউবের ভিডিও দেখিয়ে যৌন হয়রানি বা নিপীড়ন এসব সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করেছিলাম। এখানের বাচ্চারা অন্তত বাচ্চা বয়সে যা শেখানো হয় তা অক্ষরে অক্ষরে পালন করে। মেঘও করেছিল। আস্তে আস্তে দিন গড়ালো, আমারও টেনশন কমলো। মেঘও নিজের নতুন রুটিনে সেট হলো। বড় হয়ে ওঠার আনন্দে সে আত্মহারা। আবার রুটিন বদলানো শুরু। ফোন করতে চায় না আর। আমি তো রোজ ঠিক করে আসি, এখন কেন রোজ ফোন করতে হবে? তুমি তো জানো আমি পারি। ওভেন গরম করে পিৎজা খাওয়া কিংবা গ্রিলে চিকেন দেয়া, ডিপ ফায়ারের ডিপ ফায়ারের নাগেটস ভাজা থেকে চুলা জ্বালিয়ে ডিম ভাজা সবই করে করে সে একা একা। তখন মেঘের বড়জোর 12 বছর। এগুলোর কিছুই আমি শিখাইনি। আমি বা ওর বাবা কেউ বাড়িতে থাকি না, তাই বান্ধবীদের নিয়ে আড্ডা দেওয়ার অগাধ সুযোগ। সবাই মিলেই এসব কিছু শিখে নিয়েছে। শুধু আমি পই পই বলি, ড্রিপ ফায়ার সময় মতো অফ করো, ডিপ ফ্রায়ার সময় মতো অফ করো, কিংবা ওভেন বা চুলা এসব কাজ শেষ হয়ে গেলে বন্ধ করে দিও। আর ভেরি কেয়ারফুল থাকবে, ভেরি কেয়ারফুল। সেই চিন্তাও এখন সহনীয় পর্যায়ে এসেছে। আগে স্কুলের পর নাচে কিংবা গানে, নয়তো সুইমিং কিংবা জুডোতে নিয়ে যেতে হতো। হাই স্কুলে যাওয়ার পর সে নিজেই নিষেধ করে দিল। সবাই যার যার সাইকেল নিয়ে যায়, সেও তাই যাবে। বিইং ডাস ইন্ডিপেন্ডেন্ট। নেহাত মন্দ আবহাওয়া কিংবা বেশি রাত বা দূরত্ব অনেক না হলে আমরাও ওকে কোথাও নিয়ে যাই বা নিয়ে আসি না। নিজে নিজেই সাইকেল চালিয়ে যায় আর আসে। এছাড়া স্কুল, বন্ধুর বাড়ি এসব তো আছেই। আমি মেঘের বড় হওয়ার সাথে নিজের বড় হওয়া মেলাই আর নিজেকে হাজারবার ধন্যবাদ দিই, অন্তত আমার মেয়ে একটা মানুষ হিসেবে বেঁচে থাকার সুযোগ পাচ্ছে বলে। শুধু আমার মেয়ে নয়, এখানকার সব বাচ্চারাই এই শীতের দেশের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সাইকেল চালিয়ে স্কুলে, বাজারে, জিমে সব জায়গায় যায় আবার ফেরে। হ্যাঁ, কখনো কোনো দুর্ঘটনা ঘটে না তা নয়। গভীর রাতে ঝোপের পাশ দিয়ে সাইকেল চালিয়ে একাকী এলে ঝুঁকি সব দেশেই থাকতে পারে, কিন্তু সেজন্যে এখানে আক্রান্ত মেয়েটির জামাকাপড়ের দোষ কেউ দেবে না। নিজেদের অপকর্মের জন্যে নিজেরাই লজ্জিত হবে। এখনও যখন বাংলাদেশে যাই, আমার রাস্তায় বের হলে হাঁসফাঁস লাগে। দুটো হাত কম পড়ে যায়। এক হাতে মেয়ে, অন্য হাতে ওন্না, আর একটা হাত চাই কাঁধের ব্যাগ সামলাতে, আরও একটা মোবাইল কিংবা টাকা বের করার সুবিধার জন্য। এখানে মনে হয় দুটো হাতই ঠিক আছে। আমাদের দেশ, আমাদের গল্প, আমাদের স্বপ্ন। নেদারল্যান্ডসে প্রাইমারি শিক্ষা 8 বছরের।
স্কুল শুরু হলেই বছরের শুরুতে তাদেরকে সারা বছরের কারিকুলাম দিয়ে দেয়া হয় এবং সাধারণত তার কোনো রদবদল হয় না। শেষের 2 ক্লাসে বাচ্চাদেরকে স্কুলে প্রেজেন্টেশন করতে হয়। বছরে একবার একদিন। বছরের মাঝামাঝি টপিক বেছে নিতে বলা হয় এবং বছরের শেষে প্রেজেন্টেশন হয়। সুতরাং বাচ্চারা প্রায় 5-6 মাস সময় পায়। ল্যাপটপ, স্লাইড, প্রজেক্টর সব দেয়া হয়। মেঘও তার কারিকুলাম পেয়েছে। তাকে বললাম কিসের উপর এবছর প্রেজেন্টেশন বানাবে। সে অনেক ভেবে ঠিক করলো সিনসিলা। কারণ জিজ্ঞেস করলে বলল তার খুব মায়া লাগে এটাকে দেখলে। শুরু হলো মায়েতে মেয়েতে যুদ্ধ। মায়া লাগে এ কারণে এর উপর প্রেজেন্টেশন বানাতে হবে। আরও কোনো তথ্যমূলক কোনো বিষয় নির্বাচন করতে আমি বারবার তাগাদা দিয়ে যাচ্ছি। মেঘ ঘাড় ফুলিয়ে ফুলিয়ে বলে যাচ্ছে, এটা আমার স্কুল, আমার প্রেজেন্টেশন, তুমি এখানে ইন্টারফেয়ার করবে না, এটা আমার পছন্দ। বরাবরের মতো সামরিক কায়দায় বলতে হলো, তুমি আমার মেয়ে, তোমার সব কিছুতে কথা বলার অধিকার আমার আছে। এবং অবশেষে মেঘ রাজি হলো মায়ের মনোনয়ন করা বিষয়, বাংলাদেশের উপর প্রেজেন্টেশন তৈরি করতে। প্রথম প্রশ্ন, কেন বাংলাদেশ মামি? একটা বাংলাদেশি মেয়ের সাথে 8 বছর স্কুলে পড়ে তোমার ক্লাসের কেউ বাংলাদেশ সম্পর্কে জানবে না, সেটা কি করে হয়? ওরা তো জানে বাংলাদেশ। আমি প্রতিবার গরমের ছুটি থেকে ফিরে এসে ওদেরকে দাদাবাড়ি নানাবাড়ির অনেক গল্প করি। শুধু গল্প থেকে বাংলাদেশ জানলে তো হবে না, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে চেনাতে হবে, জানাতে হবে আমাদের দেশটির কথা। তুমি না জানলে কে জানাবে? সবচেয়ে বেশি দায়িত্ব তোমার এখন। স্কুলে, ইউনিতে, অফিসে, যেখানেই যাবে বাংলাদেশকে নিয়ে কথা বলতে হবে তোমাকে। সেজন্য তোমাকেও দেশ নিয়ে অনেক পড়তে হবে। কি করে বাংলাদেশ বাংলাদেশ হলো? পড়াশোনার কথা বলতেই স্বাভাবিকভাবে মুখে অমাবস্যা ভর করে। 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বইমেলা, পহেলা বৈশাখ, হরতাল, শেখ হাসিনা, খালেদা জিয়া, এগুলো সে জানে। শুধু বাংলাদেশের ইতিহাসে তার একটু গন্ডগোল পাকিয়ে যায়। সে নিজ দায়িত্বেই গুগল থেকে জানে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ করেছে 1971 সালে। সে যুদ্ধে বাংলাদেশ জয়ী হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ তার কাছে। পাকিস্তানের উপর বিরক্তিও নিজ থেকেই। শুধু গোল পাকিয়ে যায় 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বরের তারিখগুলো নিয়ে। কোনটা যেন কোনটা ছিল। তাকে বিষয় নির্বাচন করে দিয়ে ভেঙে ভেঙে বলে দিতে হলো বাংলাদেশের কোন কোন জিনিস প্রেজেন্টেশনে আসা জরুরি। ক্রিকেট আসতে হবে, পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন আসতে হবে, রয়্যাল বেঙ্গল টাইগার আসতে হবে, পৃথিবীর সবচেয়ে লম্বা সি বিচ কক্সবাজার সম্বন্ধে বলতে হবে। আর যুদ্ধ নিয়ে বলতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাহিত্যের জন্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, এরা তো আসবেনই। সাথে আসবে বাংলাদেশের পতাকা, প্রকৃতির সৌন্দর্যের ছবি, ইত্যাদি ইত্যাদি। তবে প্রেজেন্টেশনের শেষে প্রশ্নোত্তর পর্ব নিয়ে সে ভয় পাচ্ছে। সব কিছু যদি ঠিক ঠিক উত্তর দিতে না পারি, আমি তো সব জানি না মামি। ভয় পাওয়ার কিছু নেই। তোমাকে প্রশ্ন করতে হলে অন্যকেও বাংলাদেশ নিয়ে পড়তে হবে, জানতে হবে। আর এখানেই তোমার প্রেজেন্টেশনের সার্থকতা। ভেদাভেদ ও মানসিক গঠন। এক ছুটির সকালে আমার ভাইয়ের ছেলে আমাদেরকে স্কাইপে ছড়া শোনাচ্ছিল। অনেকগুলো ছড়ার মধ্যে একটি ছিল ব্ল্যাক ক্যাট, হোয়াইট ক্যাট, এ জাতীয় কিছু। মেঘ ছড়াটা শুনেই বলল, এসব কি শেখাচ্ছে ওদের? সব কিছু সাদা আর কালো দিয়ে ভাগ করছে, আর সাদারা সব সময় ভালো আর কালোদের সব কিছু খারাপ বলছে। আমি চুপ করেই থাকলাম, ভাবছিলাম মেঘ জানবে কি করে বাংলাদেশে আমরা ছোট থেকে বড় হই সব হিন্দু পিঁপড়া, মুসলমান পিঁপড়া মনের মধ্যে পুষে।
তারপর বলল, মা জানো, আমাদের ক্লাস টিচারও আমাদেরকে একটা খেলা করালো সেদিন ক্লাসে। মেঘ তখন হাই স্কুলের প্রথম ক্লাসে। আমি বললাম, কি রকম? পুরো ক্লাসের বাচ্চারা আমাদের চারজন চারজন করে এক একটা গ্রুপে ভাগ হলাম। দুজন কালো আর দুজন সাদা হলাম, অনেকটা মনোপলি খেলার মতো। টিচার আমাদেরকে একটা বোর্ড, খেলনার টাকা আর কিছু কার্ড দিল। খেলাটা এরকম, তুমি যেভাবেই খেলো না কেন, খেলা শেষে সমস্ত টাকা ক্ষমতা শুধু সাদা মানুষদের হাতে আসবে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কিরকম? মেঘ বলল, ধরো খেলায় ভুল করলে কালো মানুষগুলো একটা কার্ড পাবে, তাতে লেখা থাকবে জেল। ওকে তাহলে জেলে যেতে হবে কিছুটা সময়, তাহলে ও খেলতে পারবে না। ততক্ষণে সাদা মানুষগুলো খেলে অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু সাদা মানুষরা ভুল করলে জেল পাবে না, গুলি খাবে না, ওদের কিছু হবে না। আবার কালো মানুষকে সাদা মানুষের জন্য কাজ করতে হবে, কিন্তু সাদা মানুষকে কালো মানুষের জন্য কাজ করতে হবে না। তাতেও কালো মানুষরা পিছিয়ে যায় বারবার, আর ওরা টাকা পায় না। টাকা সব সাদাদের হাতে চলে আসে। আমি জিজ্ঞেস করলাম, এই খেলায় কোনো গ্রুপ থেকে কি কালো দল জেতে নেই? প্রায় 7টা গ্রুপে তোমরা খেলেছ, সব সময় সাদা দল কি করে জিততে পারে? মেঘ বলল, সেটাই তো বলছি মা, সব সময় সাদারাই জিতবে। টিচার আমাদেরকে বলল, পৃথিবী জুড়ে অর্থনীতি আর রাজনীতিটাই এমন যে সব টাকা আর ক্ষমতা পৃথিবীর সব কোণা থেকে শুধু সাদাদের হাতেই আসবে। এভাবেই নিয়মটা অন্যায়ভাবে সাজানো। কি বর্ণবাদী খেলা দেখছো মা? আমি আরো কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কোন দলে খেলেছ? মেঘ বলল, আমি কালো হয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি নিজে কালো হলে? না, টিচার তোমাকে বলল কালো হয়ে খেলতে। মেঘ গর্বের সাথে বলল, আমি তো কালো। টিচার যখন জিজ্ঞেস করলো কে সাদা আর কে কালো হবে, আমি নিজেই বলেছি আমি কালো হতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কেন কালো হতে চাইলে তুমি? শুধু গায়ের রং কালো বলেই? মেঘ বলল, না মা, কাউকে না কাউকে তো কালো হতেই হবে। এটা তো খেলা, কি আসে যায়। আর আমার কালো হতেই বেশি ভালো লাগে। আবার বললাম, এই যে হেরে গেলে কষ্ট লাগলো না? মেঘ অতটা বুঝতে পারে না এখনো। বলল, না, এটা তো খেলা, আর নিয়মটাই এই, কালোদের হারতে হবে। কি বর্ণবাদী সব দেখছো মা? সি, এমন কেন হয়? কালো মানুষও তো কত কত কঠিন কাজ করে। চুপ থেকে বললাম, টিচার কেন এমন খেলালো ক্লাসে? মেঘ অবাক হয়ে বলল, আমাদেরকে সব জানতে হবে, বুঝতে হবে, তাই না? পৃথিবীর সব ভালো মন্দ বুঝতে হবে না? হবে না? এর জবাব অবশ্য আমি জানি না। আমরা তো সব অসুন্দর সত্য সন্তানদের কাছে পারত্য পক্ষে লুকিয়েই রাখতে চাই। কিন্তু ডাচেরা এখন এতটাই স্বচ্ছ যে তারা যে মানুষের উপর অন্যায় করে সেটা তারা নিজেরাই স্বীকার করে জানাচ্ছে। এ অন্যায়, এ ঘোরতর অন্যায়। যুগের পর যুগ ধরে পৃথিবীতে এ অন্যায় ঘটে চলছে। মাধ্যমিক শিক্ষার পথ নির্দেশনা। ক্লাস 8-এ ওঠার পর সব বাচ্চাকে কে কোন দিকে পড়তে চায় সেটা নিয়ে ভাবতে বলে। 6 মাস সময় পায় তারা সেটা নিয়ে চিন্তা ভাবনা করার। কার কোন দিকে আগ্রহ, কার কি পড়তে ভালো লাগে, এগুলো নিয়ে স্কুল আর ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা হয় এবং স্কুল কর্তৃপক্ষ বাবা মায়েদের ডাকেন আলোচনার জন্যে। শুধু ভালো লাগলেই হবে না, সেটা পড়তে পারার মতো যোগ্যতা সে রাখে কিনা সেটাও বিবেচনায় থাকে। যোগ্যতা শুধু নম্বর আর পরীক্ষার ফলের উপরই নির্ভর করে না। বাচ্চার মানসিক অবস্থা, পারস্পার্শ্বিক পারিপার্শ্বিক অবস্থা সেটাকে সমর্থন করে কি না সেটাও এখানে একটা গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। হয়তো দেখা গেল কোনো বাচ্চা খুব বায়োলজি পড়তে আগ্রহী, আগ্রহ নিয়ে সে পড়ালেখা করছে, ফলাফলও ভালো। ল্যাবে তাকে বলা হলো কোনো একটা মাছ বা প্রাণীর ব্যবচ্ছেদ করে দেখাতে, কিন্তু রক্ত দেখে সে অজ্ঞান হয়ে গেল। কিংবা মানব শরীরের কঙ্কাল দেখে খুব ভয় পেয়ে গেল। বায়োলজি পড়ার স্বপ্ন দেখার
রোমান্টিজমের রোমান্টিসিজমের সময় কোনো বাচ্চারই পারিপার্শ্বিক এ ব্যাপারগুলো মাথায় থাকে না। শুধু আলোচনার মাধ্যমে দিক নির্দেশনা দিয়ে এখানে স্কুল কর্তৃপক্ষ কিংবা রাষ্ট্র তার দায়িত্ব শেষ করে না। বিভিন্ন দেশি বিদেশি বিশ্ববিদ্যালয় কলেজ, পলিটেকনিক কলেজ ও অন্যান্য উচ্চশিক্ষা ও পেশাদারী প্রতিষ্ঠানের সমন্বয়ে আয়োজিত হয় শিক্ষা মেলা। শিক্ষা মেলায় বিনামূল্যে প্রবেশ করা যায়, তবে আগে থেকেই মেইলের মাধ্যমে তার প্রবেশ কার্ডটি সংগ্রহ করতে হয়। ইমেলে জানাতে হয় সে কি ছাত্র হিসেবে আসছে, নাকি ছাত্রের বাবা মা হিসেবে আসছে, কিংবা সপরিবারে আসছে। পুরো মেলাটি যেহেতু অনেক বড় আর সব ব্যাপারে সবার আগ্রহ নাও থাকতে পারে, তাই শিক্ষা মেলায় প্রত্যেকে কম্পিউটারে পছন্দ মতো ওয়ার্কিং রুট বানিয়ে ম্যাপ প্রিন্ট আউট নিয়ে সেদিকে হাঁটতে পারে। কেউ পছন্দের বিষয় ভিত্তিক রুট বানাতে পারে, কেউ পছন্দের বিশ্ববিদ্যালয় ভিত্তিক রুট বানাতে পারে, কেউ বা দেশ ভাষা ইত্যাদির উপর পছন্দ করে নিজের কাস্টমাইজ রুট নিয়ে মেলা হেঁটে ঘুরে দেখতে পারে। মেলায় কাজ করে প্রধানত সব ছাত্রছাত্রী। যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্রছাত্রী যে বিষয়ের উপর পড়ছে বা হাতে কলমে কাজ করছে, তারা সে বিষয়ে ছোটদের কৌতূহলের উত্তর দেয়। যারা এখনো মনস্থির করে উঠতে পারেনি কি পড়বে, কোনটা পড়বে, তাদের আগ্রহী করার চেষ্টা করে। ইমেল অ্যাড্রেস রাখে, বাসার অ্যাড্রেস রাখে, মেলায় রাখা ফোল্ডারের বাইরেও অতিরিক্ত আরও তথ্য পাঠায়। ধরা যাক কেউ একজন বায়োলজি পড়তে আগ্রহী, সে বায়োলজির কোন শাখায় কাজ করতে চায়, বায়োটেকনোলজি, বায়োমেডিসিন নাকি বোটানি। কিংবা ধরা যাক একজনের স্বভাব খুব ঘরকুনো, সে বাইরে বের হতে চায় না, তার জন্য কৃষি উন্নয়ন পড়ার কোনো মানে নেই। মাঠে ঘাটে জঙ্গলে বেরিয়ে তাকে পড়তেও হবে, কাজও করতে হবে। ফুল গাছ পাখি লতা পাতা প্রজাপতি ফড়িং গরু ঘোড়া এ সমস্ত নিয়েই তাকে কাজ করতে হবে। যে এগুলো ভালোবাসে না, সে এ নিয়ে কাজ করার কোনো আগ্রহ পাবে না। আবার কেউ যদি খুব বহির্মুখী স্বভাবের হয় কিন্তু বায়োটেকনোলজি পড়তে চায়, সেটাও সমস্যা। তাকে অনেক বেশি সময় ল্যাবে থাকতে হবে, একাকী কাজ করতে হবে। নির্জনতা প্রিয় না হলে এই কাজে সে আগ্রহ পাবে না। এই সমস্তই শিক্ষা মেলায় বিস্তারিতভাবে প্রায় একজন একজন করে সমস্ত ছাত্রছাত্রীকে বলা হয়। এভাবে আসলে তাদের তৈরি হতে বলা হয়। নিজেকে চেনো, জানো কি চাও, কেন চাও, আসলেই কি চাও, তো ভুল করছো না তো। সিনেমায় বা টিভিতে দেখে যা ভাবছো বাস্তব তাই তো। যারা একদমই জানে না কি পড়তে চায়, কিসে তার আগ্রহ, ভবিষ্যতে কি করবে, তাদের জন্য আলাদা করে প্রতি আধ ঘন্টা অন্তর তথ্যমূলক ভিডিও চিত্র দেখানো হয়। ভিডিও দেখার পরও যারা দ্বিধায় ভোগে, তারা আবার আলাদা একটা হলে তথ্য প্রদান সেমিনারে যোগ দিতে পারে। এরপরও কেউ কারো সাথে কথা বলতে চাইলে, উপদেশ নিতে চাইলে শিক্ষা বিশেষজ্ঞরা সেখানে আছেন। তারা বিনামূল্যে তাদের সাথে কথা বলেন, আলোচনা করেন। এই সর্বজনীন শিক্ষা মেলা ছাড়াও প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা করে তথ্য মেলার আয়োজন করে থাকে। তবে সাধারণত দেখা যায় বিষয় নির্বাচন করার পর সেই বিষয়টি কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সেটির উপর নির্ভর করে ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য মেলায় যোগ দেয়।